This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের স্বাগত। ইনফ্যাক্ট আজকে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য প্রশ্ন যেগুলো জমাট বেঁধে রয়েছে এবং তার উত্তর দুটোই আজকে টিভি9 বাংলা স্টুডিওয়। আজকে আমরা এখানে আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। ব্রাত্যদা, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে। ব্রাত্যদা, আপনি শিক্ষামন্ত্রী, কিন্তু ব্রাত্যদা বলেই আপনার সাথে কথা বলতে হবে, কারণ এইভাবেই আপনার সাথে এতদিন ধরে কথা বলেছে। তাই বলুন সুবিধা হয়। এই যে আজকে মিটিংটা হলো, এই মিটিংটার জন্য আমার ধারণা গোটা বাংলার চারপাশ থেকে অসংখ্য চোখ টিভির পর্দায় রেখেছিলেন যে কিছু উত্তর দরকার। আমি সেই প্রশ্নগুলো আগে খুব পরিষ্কার করে, একটা সাংবাদিক সম্মেলন হয়েছে মিটিংটার পর, কিন্তু আমি সেখানটার থেকে আমি দেখছিলাম হয়তো কিছু লোকের আরও কিছু প্রশ্ন থাকবে। তা আমি তাদের জন্য, যারা ভীষণ উৎকণ্ঠা নিয়ে বসে রয়েছেন, তাদের জন্য কিছু স্পেসিফিক প্রশ্ন আগে একটু একদম জেনে নিচ্ছি, যাতে তার কাছে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। প্রথম বিষয়টা হচ্ছে, এদের চাকরি ফেরানোর কোনো রাস্তা আজকের বৈঠক থেকে কি খুলল? দেখুন, এই বৈঠকটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোরে ওনাদের সঙ্গে বঞ্চিত চাকরিহারাদের সঙ্গে যখন তাদের সঙ্গে মিট করতে চাইলেন। তো তারপর আইনি প্রসেস কিভাবে শুরু করা যায় সেটার একটা আমাদের দপ্তরের উপর দায়িত্ব বর্তায়, যে আমরা কিভাবে এটা এখান থেকে এই জট ছাড়িয়ে সুরাহা একটা করতে পারি, যাতে অন্তত মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা একটা রিভিউ পিটিশনে যেতে পারি। তো আজকে মূলত সেই জন্যেই আমাদের বসা, যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা পুনর্বিবেচনার জন্য যাব। সেখানে ওনাদের যদি আমাদের কাছে কোনো বক্তব্য থাকে বা কোনো বার্তা থাকে, কোনো সহযোগিতা বা পরামর্শের যদি ওদের কিছু দরকার থাকে, সেই জন্য আমরা আজকে বসেছি। এখন আপনার যেটা প্রশ্ন, যে চাকরি ফেরত দেওয়ার রাস্তা খুললো কিনা, মানে এটা এই জন্যে যে আপনিও বললেন সেটাই, যে মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছিলেন যে কারুর চাকরি যাক, এটা তিনি চান না, কারুর চাকরি যাবে না, এরকম একটা চাকরি থাকবে, এরকম একটা জায়গা তৈরি হয়েছিল। আমিও তো গভীরভাবে মুখ্যমন্ত্রীর বলা কথাটাই আমি বিশ্বাস করি, যে বঞ্চিত এবং যোগ্য এদের যেন এরা যেটা গেছে, যে কারণেই হোক গেছে, তো সেইটা যাতে ওরা আবার সেই মর্যাদা ফিরে পান, আমরা সকলে মিলে সেটা প্রাণান্তকরভাবে প্রাণপণে সেটাই চেষ্টা করে যাচ্ছি। তো প্রায় 2.5 ঘন্টার মিটিং, এটা আমরা হয়তো এক্সপেক্ট করিনি যে 2.5 ঘন্টা ধরে মিটিংটা চলবে, এবং মিটিংয়ের শেষে আপনি যখন বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন যথেষ্ট রিল্যাক্স লাগছিল। এবং আমার যেটা জানার ইচ্ছে, যে ধরুন মুখ্যমন্ত্রী একটা খুব বড় গলায় একটা অ্যাসিওরেন্স দিলেন তাদের সরকার পাশে আছে, কিন্তু তারপর আমরা যখন গ্রাউন্ড লেভেলে কথা, তাদের মধ্যে কোথাও একটা 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 অস্বস্তি, যে সত্যি কি তাই, সত্যি কি না সেটার তার কোনো আজকের মিটিং, আমি যেটা জানতে চাইছি, আজকের মিটিংয়ের পরে সেই হতাশা, সেই আনসার্টেনটিটা কতটা কাটলো? আমার ধারণা অনেকটা কেটেছে, কিন্তু আমার এই মনে হওয়াটা চূড়ান্ত নয়। কারণ ওদের কাছে সারাক্ষণ একটা প্রভোকেশন আছে, বিরোধী দলের প্রভোকেশন আছে, যে এবং বিরোধী দলের সেই সব লোকেরই প্রভোকেশন আছে যারা ওদের চাকরি খাওয়ার জন্য মূলত দায়ী। আমরা এই প্রসঙ্গটা একটু পরে আসছি, কিন্তু আমি অনির্বাণের প্রশ্নের উত্তরটা দিইনি। সেটা হচ্ছে যে ওই যে মানে যদি ওরা আজকে আশ্বস্ত হন, এই 24 ঘন্টার মধ্যে সেই আশ্বস্ত হওয়াটা নানা রকম উস্কানিতে, প্রভোকেশনে ওটা বদলে যেতে পারে, সেটা অন্যরকম হয়ে যেতে পারে। ওরা আজকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে যারা অনশন করছেন তাদের মানে যে ছোট অংশটা, তারা ওদের কেউ নন। আমরা এটার মধ্যে মানে অর্থাৎ ওদের মধ্যে একটা বিভাজন আছে, এটাতে আমরা আসছি। আমি খুব স্পেসিফিক আগে জিজ্ঞেস করি, যেটা অনির্বাণদা বলছিল সেটাই আর একটু স্পেসিফিক করে, এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তার হদিশ কি আজকে বৈঠকে আপনারা দিলেন? আমি হদিশ তো মহামান্য আদালতের উপর নির্ভর করছে, তাহলে সেটার
আমাদের ওদের জন্য যা যা করণীয় করার সেই হদিশ যাতে ওরা পায় তার আমরা সেটাকে আমি পুনর্নিশ্চিত আমরা করলাম। আমি, আমার বোর্ড, আমার বিভাগীয় সচিব, এসএসসি চেয়ারম্যান, আমরা সবাই মিলেই করেছি। কদিনের মধ্যে এটা একটা মানে সুনিশ্চিত একটা জায়গায় পৌঁছতে পারে বলে আপনার ধারণা? রিভিউ পিটিশন আমরা খুব দ্রুত যাব, ওদের সঙ্গে কথা বলেই যাব। ওরাও রিভিউ পিটিশনে মূলত কি কি বিষয়ে রিভিউয়ের জন্য আপনারা জোরালো একটা আবেদন করবেন? আমরা মূল দাবি আমাদের অবশ্যই যারা আপনারাই মহামান্য আদালত, আপনি আপনার ওখানে আছে যে এরা একদল টেন্টেড আর একদল সাপোজ টু বি টেন্টেড বা কীরকম, মানে টার্মটা আমার মনে নেই। মানে মূল কথা হচ্ছে যে যাদের মানে খাতায় সমস্যা আছে, র্যাঙ্ক জাম্পিংয়ে সমস্যা আছে, ওএমআরে বিকৃতি আছে, আরেকদলের নেই। তো তার মানে কোথাও একটা ওই রায়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে যে একদল যোগ্য, একদলের অযোগ্য। মানে একদলকে যেমন বেতন ফেরাতে বলা হচ্ছে, একদলকে বলা হচ্ছে বেতন ফেরাতে হবে না। তাহলে এটার মধ্যে একটা ছোট পরিসর আছে যে মহামান্য আদালত, আপনি যখন বলছেন হুজুর যে আপনারাই বলছেন যে একদল যেখানে বোঝা যাচ্ছে যে এদের খাতার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো অন্য কোনো ব্যাপারে আপনাদের মনে, আদালতের মনে কোনো সংশয় আছে, সেইটুকু যদি পুনর্বিবেচনা করে এদের চাকুরি আবার আপনারা ফেরত দিতে পারেন। এইটা হচ্ছে আপনারা যে প্রশ্ন করলেন তার মোটের ওপর এক ধরনের উত্তর। তো মূল বিষয় যেটা ব্রাত্য দাঁড়িয়েছে যে যোগ্য অযোগ্য তাদের সেগ্রিগেশনটা কিভাবে হবে, সম্ভব কি আদৌ? যোগ্য যোগ্য তো সেগ্রিগেশন আছে, কেউ আদালত বলছেন কি করে যে একদলের মাইনে ফেরত দিতে হবে, একদলে দিতে হবে না। তো আমাদের টেন্টেড আনটেন্টেড কথাগুলো তো আমাদের নয়। কিন্তু যাদের মাইনে ফেরত দিতে হবে না তাদের মধ্যে সবাই যোগ্য, তার মধ্যে অযোগ্য মিশে নেই, এটা কি আপনি নিশ্চিতভাবে মনে করেন? আমি বলতে পারি না, কেননা আমি সেই সময় এসএসসি কি কাদের দিয়েছিল, কোন সংস্থাকে দিয়েছিল, কিভাবে করেছিল, যেগুলো মানে আমি এগুলোর মধ্যে ঢুকিই না, আমি জানিও না। পূর্বসূরির পাপের বোঝা আপনি বইছেন আর কি। আর পাপের বোঝা না কিসের বোঝা আমি জানি না, সেগুলো আপনার বাক্য, আপনার ভাষা। এখন যেহেতু এটা মুখ্যমন্ত্রী আমাকে অন্তত অফিসিয়ালি কোঅর্ডিনেট করার দায়িত্ব দিয়েছেন, তো আমি সেটা দেখব। আমি আমার পার্টির লোক এবং আমি মুখ্যমন্ত্রী যেটা বলেন আমি সেটা অন্তত আমার সরকারি স্তরে নিশ্চয়ই পালন করতে বাধ্য। আমি সেই জায়গা থেকে এক মিনিট একটা জেনে নিই যে সেই জায়গার থেকে এই যে যাদের সার্ভিস এখন ব্রেক হলো, আলটিমেটলি তাদের সার্ভিস ব্রেক থাকবে না কারোরই সার্ভিস ব্রেক হবে না? এগুলো দেখুন, এটা তো পুরোটাই নির্ভর করছে মানে রিভিউ পিটিশনে কি রায় হয় তার উপর। মানে রিভিউ পিটিশন যদি আদালত অ্যালাউ না করে তাহলে এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই? কোনো রাস্তাই নেই। এটা তো প্রথমে বুঝে নিতে হবে যে রিভিউ পিটিশন করছি মানে একটি নির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি। যে আপনি আপনার যাদের এই পুরো প্যানেল বাতিল হলো তাদের একটা বড় যোগ্য অংশের জন্য যদি আপনি অনুগ্রহ করে আপনি আপনার রায় পুনর্বিবেচনা করেন, তো চাকরি যদি চলে যায় সেটাও যদি খারিজ হয় তখন আর জানি না কি রাস্তা আছে, তখন সে তো পরের কথা পরে। মানে বিকল্প কিছু আপনারা ব্যবস্থা করবেন এরকম কিছু ভাবনা নেই? প্ল্যান এ, প্ল্যান বি বলেছেন, প্ল্যান সির কথা মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু সেটা তো অবস্থা বুঝে ব্যবস্থা। এখন তো আমার যে হাতে যে লাইফ লাইনটা আছে আমি তো তার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী যেটা খুব স্পেসিফিক্যালি সেদিন নেতাজি ইন্ডোরে বলেছেন যে 2 মাস ওয়েট করুন, 2 মাসের মধ্যে আমরা একটা সলিউশন বার করব। ওনার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল যে ওনার প্ল্যান এ বি সি কিছুটা একটা আছে। পরিষ্কার করে মুখ্যমন্ত্রী সে কথাটা বলেছেন এবং নিশ্চয়ই ওনার মধ্যে সেটা তো মুখ্যমন্ত্রী প্ল্যান। প্রথম কথা হচ্ছে সেটা বড়জোর কিছুদিন পরে মানে এটা আমরা নিজেরা কথা বলবো। মুখ্যমন্ত্রী প্ল্যান কি আমি আপনাকে বলতে পারি? আমার সেই ধৃষ্টতা আছে বলে আমি মনে করি না। মাইনে পাবে এই যারা মানে গত মাসটা অবধি 3 তারিখ অবধি কাজ করেছে। এই যে কথাগুলো আমার মনে হয় যে এটা বিশেষ সাক্ষাৎকার, একটা বিশেষ অনুষ্ঠান। আমি জাস্ট এই জন্য কথা সাংবাদিক বৈঠকে একবার আমি বলেছি একটু আগে, তার এখানের পুনরাবৃত্তি ঘটনা আছে বলে আমি মনে করি না। তাও একটু স্পেসিফিক বলে দিলে সুবিধা হয় লোকজন। আমি এটা নিয়ে কিছুই বলবো না, কারণ আপনি দেখুন আপনার কোনো দায় নেই, আমার দায় আছে, আমি সাংবিধানিক পদে আছি। আমি এমন কোনো কথা বলতে পারি না যে যেতে কন্টেম্প্ট অফ কোর্ট হয়। তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আমি সেই কথাটাতেই ওদের স্টিক করে থাকতে বলবো, যারা চাকরি খুইয়েছেন, যোগ্য যারা চাকরি খুইয়েছেন। মানে স্বেচ্ছাশ্রম দিয়ে যান আপাতত, ভলান্টারি সার্ভিসটা। ওটা তো আপনার ভাষা,
ওটা আমার ভাষা, আপনার ভাষা, এটা মুখ্যমন্ত্রী বা আমার ভাষা নয়। আপনি আপনার ভাষা নিয়ে বলুন না, এতে স্বেচ্ছাশ্রম, মানবপ্রস্থ, আপনি নানা রকম শব্দ বার করতে থাকুন। আপনার ভাষা অনুযায়ী স্কুলের সাথে সম্পর্কটা রেখে যান আর কি, আপনি আজকেও বলেছেন। স্কুলের সঙ্গে তো আমার মনে হয় যে সেটা বলেছি যে ওদের আবেদন করেছি যে আপনার আন্দোলনের পথ ছেড়ে, যেহেতু সরকার আপনাদের সর্বতভাবে সহযোগিতা করছে, ফলে আপনারা স্কুলে যান, স্কুলের সঙ্গে আপনাদের বিলঙ্গিং বাড়ান, আমি সেই কথাটা বলেছি। মুখ্যমন্ত্রী তো একটা ভলেন্টারি সার্ভিসের কথা বলেছিলেন, যে আবেদন ওইভাবে আবেদন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আপনারা স্কুলে গিয়ে আপনারা তো কাজটা কন্টিনিউ তো করতেই পারেন। আমরা দেখছি এই ভলেন্টারি সার্ভিসের ক্ষেত্রে রেসপন্সটা কিরম পেলেন আজকের মিটিংয়ে? ভলেন্টারি সার্ভিস নিয়ে আমাদের সঙ্গে কোনো কথাই হয়নি, মিটিংয়ে কোনো কথাই ওঠেনি, ওরাও তোলেননি, আমিও তুলিনি। ওরা কি ওই মিরার ইমেজ টিমেজ প্রকাশ করা নিয়ে কিছু বলেছে বোধহয়? তো সেটার কি দাঁড়ালো? সেটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের ওরা যোগ্য অযোগ্য তালিকা যেটা সিবিআই থেকে প্রাপ্ত, সেটা এসএসসি চেয়ারম্যান জানালেন, সেটা ওদের কাছে আছে। উনি একটা আইনি পরামর্শ নেবেন। আমি ওনাকে বললাম আমার দিতে কোনো অসুবিধা নেই, মানে সার্ভার বলছি, ওয়েবসাইটে ডাউনলোড করতে। তো ওরা সেটা পরামর্শ নেবেন, তুলে দেবেন তারপর। মানে এটা কি ওই যে 5,500 যাদের আর কি ওই যাদের বিরুদ্ধে তদন্ত হবে বা যাদের টাকা ফেরত দিতে হবে তাদেরটা শুধু, না পুরো 26,000-এর পুরো ওই মাসে? সবার মিলে কথা বলেছেন ওরা, আমার তো তাই মনে হলো। হ্যাঁ, তাহলে 26,000 তুলে দিলে তাহলে তো ওখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মানে সে কথাটা তো আমি আজকে বলেছি, আজকে বলেছি। তাহলে এটা তো একটা বিরাট বড় একটা পদক্ষেপ। মানে এইটার জন্য আমি আবার বলছি, যতক্ষণ না আইনিভাবে আমি এটা লিখিতভাবে না পাচ্ছি, এসএসসিকে বলেছি লিখিতভাবে যদি আপনি পান কোনো আইন সংস্থা বা কোনো বড় লয়ার, তিনি যদি কনসাল্ট করে আপনাকে বলেন, আমরা তুলে দেবো। কিন্তু এটা কোনো আমি আপাতভাবে আমি আইন কিছুই বুঝি না, কিন্তু আমার খোলা মানে সেন্স থেকে আমার যেটা মনে হচ্ছে যে এতে অসুবিধা হওয়ার কথা নয়। মানে যে জায়গাটায় সব থেকে বেশি অস্বস্তিতে আপনাদের পড়তে হয়েছে, যে যোগ্য অযোগ্য কেন বিচার করা সম্ভব হচ্ছে না। সম্ভব আপনার কি মনে হয়? 3বার এসএসসি এফিডেভিট দিয়েছে যে নিশ্চিত হতে পারছি না এইটা হচ্ছে যোগ্য, এইটা হচ্ছে অযোগ্য। এবার আপনি বলুন যে আপনার যদি কোনো, এটাও তো বলেছে যে বাকিদের মধ্যে যে যোগ্য অযোগ্য মিশে নেই, এই গ্যারান্টি দিতে পারছি না, এই জন্যই তো সবাইকে সব শুদ্ধ বাতিল করলো। যোগ্য অযোগ্য মিশে নেই কিনা সেটা এই কথাটা একমাত্র কথা নয়, এই কথাটা একমাত্র কথা নয়। ওদের ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে খুব স্পষ্ট বক্তব্য ছিল যে আমাদের কাছে এটা হার্ড ডিস্ক নেই, হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে না। এই সিবিআই তা তদন্ত করে, তার ভিত্তিতে বেশ কিছু আধিকারিক সরকারি লোকজন তাদের বিরুদ্ধে মানে জেলে যান, তার ট্রায়াল শুরু হয়েছে, প্লাস তারপর তাদের প্যানেল বাতিল হয়। এখন বিরোধী দল বলছে যে সবাইকেই বাতিল করা উচিত, বিশেষত সিপিএম বলছে, সিপিএমের লয়ার বলছেন যে পুরো প্যানেলটাই বাতিল করা উচিত, যোগ্য অযোগ্য বলে কোনো শব্দই চিনি না। তো আমরা এখনও মনে করছি যে একটা লাইফলাইন আছে, এর মধ্যে সত্যি যোগ্যরা আছেন। এখন সেটা রিভিউ পিটিশনে যদি মহামান্য প্রধান বিচারপতি যদি উনি কোনো একটা গাইডলাইন আমাদের দেন, আমরা সেটা চেষ্টা করব। ডক্টর, খানিকক্ষণ আগে আপনি মেনশন করছিলেন যে বিরোধী দলের একটা ইন্টারফারেন্সের একটা গন্ধ আপনি পাচ্ছেন, প্রবলভাবে আছে। হ্যাঁ, সেটা কি দেখে মনে হচ্ছে? কারণ আন্দোলন তো করবেই শিক্ষকরা, আপনারা কি দেখে নিশ্চিত হচ্ছেন যে বিরোধী দল তো অবশ্যই ঝাঁপাবে একটা রাজনৈতিক কর্মকাণ্ডে যারা প্রথম কথা যে ওখানে এই বিভাজনটা ওদের কেন? একদল এসে কেন বলছেন যে আমরা অনশন করছি না? এটা তো ভালো, যত বেশি বিভাজিত হবে তত তাদের, আমি সেটা মনে করি না। যারা অনশন করছেন তারা, ওদের বক্তব্য হচ্ছে যে ওরা একটা রাজনৈতিক একটি নির্দিষ্ট দলের মদতপুষ্ট। যারা অনশন করছেন তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে, তারা যে রাজনৈতিক দলের মদতপুষ্টই হন না কেন। হ্যাঁ, কেননা তারা বঞ্চিত এবং যোগ্য, তাদের রাজনীতি আমার থেকে আলাদা হতে পারে। তো এই যে এমন একটা জায়গায় রাজনীতিকে নিয়ে যাচ্ছে, এমন একটা জায়গায় তাদের আন্দোলনকে নিয়ে যাচ্ছে যেটা আজকে পুলিশ কমিশনার মনোজ ভার্মা পর্যন্ত বলেছেন যে তালা দিচ্ছেন, তালা ভাঙছেন কেন, পুলিশকে আক্রমণ করছেন কেন, পুলিশ আহত হচ্ছে কেন। আমরা তো প্রত্যেকে, সরকার যেখানে সহযোগিতা করতে চাইছে, আলোচনায় বসছে, সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখছে, আপনাদের যাতে আবার পরিবারে বা আপনাদের জীবনে যাতে হাসি ফিরে আসে, এই অন্ধকার অংশটা যাতে খুব দ্রুত কেটে যায়, তার জন্য আমরা যেখানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি সবাই মিলে, একটা তো কোথাও ভরসা করতে হবে। সেখানে বিরোধী দলকে ভরসা করে সত্যি কোনো লাভ নেই।
ওরা যদি এতদিনকার অভিজ্ঞতায় ওটা যদি এখনো না বুঝে থাকেন, তাহলে আমি কি বলবো? না, এটা তাহলে আপনি- আপনার কথাই ঠিক, ওর মধ্যে এখন এই যোগ্যদের মধ্যেও যে অযোগ্য মিশে নিয়ে কে বলছে? আপনার কথাই আপনি যেটা বললেন, তাহলে হয়তো ওটাই ঠিক। আজকে আমি আর অমৃতাংশ আলোচনা করছিলাম, আমাদের অফিস তো কাছেই জানেন, আপনার অফিস এবং এসএসসির কাছে বিপুল সংখ্যায় লোক এসছে। এই যে ইস্যুটা কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেক পরিবারকে ছুঁয়ে যাচ্ছে, ইস্যুটা এত বার্নিং। নিশ্চয়ই, হ্যাঁ। তো এটাতে আপনি যেটা বলছেন, যে আশঙ্কার কথা বলছেন, যে প্রবলভাবে রাজনৈতিক একটা ইন্টারফারেন্সের চেষ্টা আছে। চাকরি তো কেউ দেয়নি, ওরা প্রত্যেকেরা চেয়েছেন যে 4 বছর বা 5 বছরের কোর্টের হিসেব, সেই হিসেব বলছে যে ভাই এরা সবাই মিলে বলেছিলেন যে পুরো প্যানেল বাতিল করো, প্যানেল বাতিল করো। সিপিএম এর লোকজন বললো আর সুপ্রিম কোর্ট বাতিল করে দিল, ব্যাপারটা তাহলে সিপিএম জাস্টিফাইড কথা বলেছে, আপনিই বলছেন। সিপিএম না বিজেপি, সে আমি বলতে পারবো না। আর তাদের কথা শুনে মহামান্য আদালত করেছেন, এটা আপনার ব্যাখ্যা, আমার নয়। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার মানে বিরোধী দলের কথা শুনে সুপ্রিম কোর্ট বাতিল করছে, আমি সে কথা, আপনার ব্যাখ্যা, আমি এটা বলিনি। আমি বলতে চেয়েছি যাতে প্যানেলটা পুরো বাতিল হয়, যাতে এরা চাকরি ফিরে, এখনও যাতে ওরা চাকরি ফিরে না পান, তার জন্য একটা কনস্ট্যান্ট প্রভোকেশন আছে, যাতে রাজ্যটা একটু অচল হয়, এই আন্দোলনটা রাস্তায় ঘুরতে থাকে ক্রমাগত। একটু জাস্ট একটু পিছিয়ে নিয়ে যাই, ধরুন 11-র আগে বাম শাসনের সময় এরকম একটা কাণ্ড ঘটলো, তৃণমূল এই ছাত্রদের, এই যে শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের, এদের সঙ্গে নিয়ে আন্দোলনে যেত না? হ্যাঁ, নিশ্চয়ই যেত, নিশ্চয়ই আন্দোলনে যেত। বিরোধীরা গেছেন, ঠিক করেছেন না, কিন্তু বাম আমলে আবার এরকম তো কখনো হয়নি যে দুর্নীতি এরকম হয়েছে বলে শোনা যায়। বাম আমলে এরকম কখনো হয়নি যে, যেমন যে ধরা যাক যে আন্দোলন হচ্ছে, যে এখন যেমন যোগ্য যোগ্য শব্দটা শোনা যাচ্ছে, 2006-7 খুব ফেমাস শব্দ ছিল ইচ্ছুক অনিচ্ছুক। কি প্রসঙ্গে? জমি প্রসঙ্গে। এখন চাকরি হারা, তখন জমি হারা। তা একটা উদাহরণ দেখাতে পারেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বা শিল্পমন্ত্রী নেতাজি ইন্ডোরে সমস্ত জমিহারাদের ডাকলেন, ডেকে বললেন এই হচ্ছে আমাদের ব্যাখ্যা, এই হচ্ছে আমাদের ন্যারেশন, এই হচ্ছে আপনারা ইচ্ছুক, আপনারা ইচ্ছে করলে জমি দেবেন, বা অনিচ্ছুক আপনারা জমি দেবেন না, তাদের জন্য আমাদের এই প্যাকেজ। একটা উদাহরণ দেখাতে পারবেন? এটাতে বোধহয় আমাদের না যাওয়া ভালো, কারণ কেন যাবেন? আপনি কেন সিপিএম কে গার্ড করেন আমি বুঝতে পারছি না। আমি একটা বলছি, এটা বিজ্ঞানের পরিভাষায় আপনাদের মধ্যে বিভাজনটা কেন? না, এটা হচ্ছে আপনাদের মধ্যে বিভাজনটা কেন? তো গার্ড করছেন না। না, এটা বিজ্ঞানের পরিভাষায় একটা কথা আছে। আমরা এখনো এক আছি। এতটা ইচ্ছুক কেন? আমরা এখনো এক আছি। আমাদের বিজ্ঞানের পরিভাষায় একটা খুব সুন্দর কথা আছে, জানেন তো, যে আলটিমেটলি আপনি অনেকটা গেলেন, গিয়ে যে বিন্দু থেকে শুরু করেছিলেন সেই বিন্দু থেকে ফিরে এলেন, তাহলে আপনার স্মরণটা 0। এবার এই যে আপনি বললেন ওখানে জমিহারা, ইচ্ছুক অনিচ্ছুক, ওখানে তখন বাম আমলে তারা মুখ্যমন্ত্রী বসেননি, খুব অন্যায় করেছেন, তা বসলেন, বললেন। হ্যাঁ অবশ্যই, আপনি বলছেন নিশ্চয়ই বসা উচিত ছিল। হ্যাঁ, আপনি ভেবে যখন বলেছেন, তাতেও জমি কেউ ওই অর্ধেক ঠিকঠাকভাবে পেয়ে ওইখানে না কারখানা হয়েছে, না এখন তাতে চাষ হচ্ছে। আর ঠিক একইভাবে এখানে নেতাজি ইন্ডোরে বসার পরেও যদি এরা চাকরিটা ফিরে না পান, আবার যদি বলছেন, আমি তো নেগেটিভে যেতে চাইছেন, যদি ফিরে না পান কি হবে? আমি বলছি যে ফিরে পাবেন না কেন, সে চেষ্টা করব না কেন? ঠিক, এটা যদি প্রথমে মানে এই যোগ্য অযোগ্যটা বিভাজনের চেষ্টাটা করা হতো, তাহলে কি এটা আরো বেশি সুবিধা হতো না, যাতে চাকরিটা না যায়? যোগ্য অযোগ্যের বিভাজনের চেষ্টা নিশ্চয়ই হয়েছে। এসএসসি তাহলে এবিডিপিটা দিল কেন? ওরা তো বলতে পারতো যে আমরা সিবিআই দেওয়া তালিকা মানি না, সিবিআই এর লিস্ট আমরা মানি না, এটা কি এসএসসি বলেছে? বলুন। সুপ্রিম কোর্ট ওদের দেওয়া তালিকাটা তাহলে মানলো না কেন? কেন সবার চাকরি চলে গেল? সুপ্রিম কোর্ট কেন মানলো না? এটা তো আপনি অসম্ভব প্রশ্ন করছেন আমায়। এর কোনো এইসব প্রশ্নে কোনো মানি নেই।